হো হো হা 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 হো হো। আরে ফ্রেডি সাহেব, কি খবর? আমার কথা বাদ দিন ডক্টর সালুখে, আপনি বলুন আপনার এত খুশির কারণটা কি? আরে ভাই, সে কথাটা আরে ভাই ছেড়ে দাও, সব কি দরকার এসবে, ছেড়ে দাও। আরে এভাবে কিভাবে ছেড়ে দিই? আপনার এই আনন্দমাখা মুখমণ্ডলীর রহস্য তো আমি জেনেই ছাড়বো। সোজাসুজি বলবেন নাকি এসিপি স্যারকে আমি ফোনটা লাগাবো? না না না, এসিপি কাবারের মধ্যে জড়াচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা ফ্রেডি, আমি আমার আনন্দের কারণটা তোমায় বলছি, কিন্তু একটা শর্ত আছে। তুমি এই কথাটা এসিপি প্রদ্যুমনকে বলবে না। ঠিক আছে ঠিক আছে, ঠিক তো? একদম। ব্যাপারটা এই ফ্রেডি, আজ যখন আমি আমার বাড়িতে পুরনো আলমারি চেক করছিলাম না, জানো আমি ওখান থেকে কি পেয়েছি? মোজা। আরে মোজার থেকে ওপরে উঠবে না নাকি মোজা? হ্যাঁ দেখো, আমি পেয়েছি এইটা, কলেজে পড়বার সময়কার লেটার। লাভ লেটার। তাহলে এই হলো আপনার আনন্দের রহস্য, এই লাভ লেটার গুলো। একদম। কিন্তু সে কে? জানি না। জানেন না? আরে ভাই, মানে জানি না কে ছিল, আমি জানবার চেষ্টা করেছিলাম কিন্তু জানতেই পারিনি আমি। কিন্তু একটা কথা ডক্টর সালুখে, কোনো একটি মেয়ে আপনাকে লাভ লেটার লিখেছিল, এই ব্যাপারটা আমার ঠিক হজম হলো না। হজম হচ্ছে না? এইগুলো দেখার পরও হজম হচ্ছে না? হ্যাঁ, আরে তুমি আমাকে কি মনে করো জানো ফ্রেডি, কলেজে যখন পড়তাম তখন আমি হিরো ছিলাম, হিরো। আরে আমার স্টাইলটাও ছিল বস, স্টাইল। কলেজের কথা ভুলে যান ডক্টর সালুখে, এখন তো আপনাকে দেখলে ফিল্মের ভিলেনদের মতো লাগে। কি বলে তুমি? হ্যাঁ আমি হ্যাঁ কিছু না তো। কিছু বলছো না তুমি? ঠিক ঠিক। আরে ভাই ফ্রেডি, একদম ভুলে গেছি, এটা বলো তুমি কেন এখানে এসেছো? আরে ডক্টর সালুকে দেখুন, আমিও ভুলে গেছিলাম, এসিপি স্যার আমাকে পোস্টমর্টমের রিপোর্টটা নিতে পাঠিয়েছিলেন। আরে ভাই, এই এসিবি প্রদ্যুমন সবসময় ঘোড়ায় চড়ে থাকে কেন বলো তো? বলেছিলাম না করছি। আরে টাইম তো লাগবে একটা, নাকি? ডক্টর সালুকে, আপনি কি আজকে একাই নাকি? সারিকাকে তো দেখছি না। সারিকাকে একটা কাজে পাঠিয়েছি ভাই। আরে তোমার সারিকাকে কি দরকার? এমনি এমনি। আচ্ছা ফ্রেডি, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এর মৃত্যুটা তো বিষের কারণে হয়েছে, কিন্তু বিষটা ওর শরীরে গেল কি করে সেটাই বুঝতে পারছি না। মাই গড, এটা কি? স্যার, কেমন মনে হচ্ছে আপনার? আপনার জীবনের সব থেকে বড় আর প্রথম এক্সিবিশন এটা। প্রথম জিনিস তো মনের খুবই কাছের হয়, সেটা প্রথম প্রেম হোক বা প্রথম বৃষ্টির অনুভব হোক বা আমার এক্সিবিশনই হোক না কেন। আর এটাতে জাঁকজমক তো তখন লাগবে যখন পিপলগড়ের মহারানী শান্তি দেবী নিজে আমার এক্সিবিশন দেখতে আসবেন। আচ্ছা। আরে শান্তি ম্যাডাম এসে গেছে, চলো ভালো করে ইন্টারভিউটা নিতে হবে। শান্তি দেবী, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আমার মতন একজন ছোট শিল্পীর জন্য আপনি সময় বার করলেন। শিল্পীরা কখনো ছোট হয় না মুকেশ বাবু, আর তাছাড়াও শিল্প আমি বরাবরই ভালোবাসি। আপনার এক্সিবিশনটা দেখে নি? হ্যাঁ অবশ্যই, আসুন। আমার বিরুদ্ধে গলা তোলার সাহস কাদের হলো? বীরেন্দ্র, যাও ওদের মারো। রানীমা, এসব কি বলছেন আপনি? আমাদের দেশে গণতন্ত্র আছে, ডেমোক্রেসি, এইভাবে কেউ কিভাবে আরেকজনকে গুলি করতে পারে? আমি জানি, সেই জন্যই আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। শান্তি দেবী, আমার কথাটা তো শুনুন। আপনি কি আমাদের এখানে অপমানিত করার জন্য ডেকেছেন মুকেশ বাবু? আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এইটা তো আপনার আগেই করা উচিত ছিল। এখন আর আমি এখানে দাঁড়াচ্ছি না। রানীমা, আপনি এভাবে চলে যেতে পারেন না। মনে আছে তো আপনার, আমরা মিডিয়ার কাছে কথা দিয়েছি আজ আপনার প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দাও। রানীমা, আপনি এটা করতে পারেন না। খবরের কাগজ আর মিডিয়ার লোকেরা প্রথম থেকেই আপনার উপর রেগে আছে। যদি এই প্রেস কনফারেন্সটা ক্যান্সেল হয়ে যায়, ওদের আবার একটা সুযোগ এসে যাবে আপনার বিরুদ্ধে বলার। ঠিক আছে,
প্রেস কনফারেন্স শুরু করা হোক। ধন্যবাদ রানীমা। আমাকে জল, না না এটা না, আমার জন্য আমার বটলটা নিয়ে আসা হোক। দেখুন, আপনারা এবার এক এক করে প্রশ্ন করতে পারেন, কিন্তু মনে রাখবেন রানীমা এখানে স্রেফ 15 মিনিট থাকবেন, তারপর ওনাকে একটা জরুরি মিটিং এ যেতে হবে। তাহলে দেরি কেন? হ্যাঁ শান্তি ম্যাডাম, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনার স্বামী মানে পিপুলগড়ের মহারাজা চন্দ্রশেখর বাবু আপনার জন্য অনেক সম্পত্তি এমনিতেই রেখে গেছেন, তাহলে শান্তি ম্যাডাম আপনি মুম্বাই জমির ডিলটা কেন করলেন? জমি আমার ছিল, ভাবলাম যে ওটা বিক্রি করব, তাই আমি বিক্রি করি। কিন্তু ওই লোকদের কি হবে যারা ওই জমির বস্তিতে থাকে? ওদের তো পুরো পরিবারগুলো তাহলে রাস্তায় চলে আসবে। তাতে আমি কি করতে পারি? আমি তো ওনাদের বলিনি যে ওনারা আমার জমিতে এসে থাকুক। মহারানী শান্তি দেবী, এটা কি সত্যি যে এলাকায় বসবাসকারী মানুষ আপনার সিদ্ধান্তে নারাজ হয়ে আপনাকে হুমকি ভরা চিঠি দিচ্ছে? হ্যাঁ, ওনারা আমাকে প্রাণী মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু আমি এই ধরনের হুমকিকে ভয় পাই না। আর যদি আমার রাজত্ব চলতো তাহলে এই ধরনের লোকজনকে কবে হাতির পায়ের নিচেই মেরে ফেলতাম। আরে আরে রানীমা, ম্যাডামের কি হলো? এভাবে suddenly কি হতে পারে? অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি তাড়াতাড়ি মুরাদি সিটি হলে কি হবে? আরে আরে রানীমা তো সমস্ত শরীর নীল হয়ে গেছে, মৃত্যু তার মানে বিষয় হয়েছে। কিন্তু স্যার এত লোকের ভিড়ের মাঝে কেউ ওনাকে বিষ কি করে দেবে? মিস্টার অনিকেত, আপনি তো রানীমার পিএ না? হ্যাঁ স্যার। রানীমা এখানে আসার আগে কিছু খেয়েছিল কি? হ্যাঁ স্যার, প্রতিদিনের মতোই রানীমা হোটেলে সেদিন ওই ফলের জুস খেয়েছিলেন আর সঙ্গে হালকা টিফিন। তারপর এখানে এসে একটু জল খেয়েছিলেন, যেটা ইনি দিয়েছিলেন। না স্যার, আমি কিচ্ছু করিনি, ওতে মিনারেল ওয়াটার ছিল। আমি কি করতে পারি আর বলুন? সে তো আমরা ঠিক জানতেই পারবো। শ্রেয়া, স্যার, সমস্ত জিনিসগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আপনি ছাড়া আর কারা কারা জানতো যে রানীমা এই ফাংশনে আসছেন? আমি ছাড়া তো ওনার আসার খবর শুধু মুকেশ বাবুর কাছে ছিল। আরে আমায় কেন ফাঁসাচ্ছ স্যার? আমি খুব সামান্য মানের একজন চিত্রশিল্পী। আমি তো মহারানী শান্তি দেবীকে এখানে মুখ্য অতিথি রূপে আমন্ত্রণ করেছিলাম। এনাকে হত্যা করে আমার এমন কি লাভ হতে পারে? আজকাল সময়টা পাবলিসিটি আর মার্কেটিং এর, হতে পারে পাবলিসিটির চক্করে তুমি এইসব করেছো। স্যার, আমার এরকম পাবলিসিটির কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও এনাকে হত্যা করে সব থেকে বেশি লাভ যাদের হতো তারা যারা এক্সিবিশনের বাইরে ওনার বিরুদ্ধে আন্দোলন করছিল। আন্দোলন করছিল? আগে হ্যাঁ। কারা কারা আন্দোলন করছিল? আসলে রানীমা খুব সম্প্রতি ওই মুম্বাইয়ের একটা জমির কেনাবেচার সাথে জড়িয়েছিলেন। এই কারণে ওই অঞ্চলে যারা বসবাস করত তাদের অনেকেই ঘরছাড়া হয়েছিল। তো আপনার মনে হয় যে এই কাজটা ওদের মধ্যেই কেউ করেছে? হ্যাঁ স্যার, ওরা রানীমাকে হুমকি দিয়ে চিঠি লিখেছিল, বলেছিল যদি উনি এই জমি বিক্রি করেন ওনাকে মেরে দেবে। আই সি। সচিন, ওই আন্দোলনকারী লিডারদের একবার ব্যুরোতে ডাকুন। আসুন স্যার, এরাই ওই লোকগুলোর লিডার যাদের জমি শান্তিদেবী বিল্ডারদের বেচেছিলেন। ও, তাহলে তোমরা যারা শান্তি দেবীর বিরুদ্ধে বহু জায়গায় আন্দোলন করছিলে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কোনো খারাপ কাজ তো করিনি স্যার। হতে পারেন উনি কোনো পিপলগড়ের মহারানী, কিন্তু হাজার হাজার গরিবকে নিরাশ্রয় করার ওনার কোনো অধিকার নেই। তা বলে তোমরা হুমকি দিয়ে চিঠি লিখবে? হ্যাঁ, প্রাণে মেরে দেবে তাকে? না না, আমরা কোনো হুমকি দেওয়া চিঠি দিইনি। না, আমরা কোনো মানুষকে মারার চেষ্টা করেছি। এটা আসলে আমাদের আন্দোলনকে বন্ধ করার চক্রান্ত। সব শান্তি দেবীকে তোমাদের মধ্যে কেউ চিঠি লিখেছিল, বুঝেছ? জানি আমরা। ঠিক, ওদেরকে কাগজ আর পেন দাও। এটাতে কি করব? নিজের নাম আর ঠিকানা লেখো। স্যার, আমি তো নিজের নাম ভুলে গেছি স্যার। কি? নিজের নাম ভুলে গেছো? ঠিক আছে, আমার নাম লেখো। লেখো ফ্রেডি 305 সুখ শান্তি বিল্ডিং, মালাড ওয়েস্ট। আরে মুখের দিকে তাকিয়ে আছো কেন? লেখো মালাড ওয়েস্ট। তোমার কি হয়েছে? তুমিও নিজের নাম ভুলে গেছো নাকি? হ্যাঁ, না না না, মনে আছে মনে আছে। তাহলে লেখো। তুমি এখনো কিছু লিখলে না? আমি তো টিপসই করি, আমি লেখাপড়া জানি না। আচ্ছা, নিরক্ষর তুমি? হ্যাঁ হ্যাঁ সুন্দর নাম, তাই না তোমার? হ্যাঁ স্যার। পেশায় তুমি একজন জার্নালিস্ট, তো বিএ পাস করেছো তুমি। আর বেশ কয়েক বছর তুমি নিজের পাড়াতে ক্লাস 5-এর ছাত্র থেকে ক্লাস 10-এর ছাত্রদের পড়াও। হ্যাঁ, এসব পড়াশোনা না শিখেই করছো নাকি? হ্যাঁ,
কে? হ্যাঁ স্যার, আমি কুলদীপের কথা শুনে সব করেছি। ফাঁসিয়ে দিলি তো আমায়। এই আরে 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 এক মিনিট আমি দেখাচ্ছি দরজাটা কি করে খোলে। ওঠ, আয় এদিকে, বল কেন করেছিস তুই এসব? হ্যাঁ বল। হ্যাঁ, শান্তি দেবীকে হুমকি দেওয়ার চিঠি আমি লিখিয়েছিলাম। তাছাড়া আমি কি করতাম? যখন আমি ওনাকে আমার বন্ধুদের দুঃখের কথা বললাম, তখন উনি আমাকেই অপমান করলেন। বললেন বস্তিতে থাকার থেকে তো পোকামাকড়ও অনেক ভালো। এ কথা শুনে আমার রক্ত গরম হয়ে ওঠে, ফুটতে থাকে আমার রক্ত। আর রক্ত এতটাই গরম হয়েছে যে তুমি খুনই করে দিলে শান্তি দেবীকে। হ্যাঁ, আমি বস্তিবাসী প্রত্যেকটা মানুষের কাছ থেকে 1,000 টাকা চাঁদার নামে জড়ো করেছিলাম, আর লাকি নামের গুন্ডাকে শান্তি দেবীর সুপুরি দিয়ে দিই, আর ওনাকে প্রাণে মেরে ফেলি। আমি ভেবেছিলাম শান্তি দেবী যদি মারা যায় তাহলে এই সমস্ত সমস্যাই শেষ হয়ে যাবে। কাউকে মেরে সমস্যার সমাধান হয় না, বুঝেছো? নিয়ে যাও একে, ওই লাকিকে খোঁজো, তুলে নিয়ে এসো ওই লাকিকে। ফ্রেডি, দেখেছো? আরে বাবা রে, এরকম ভয়ঙ্কর জিনিস তো আমি কোনোদিন সিনেমাতেও দেখিনি। বিশ্বাসই করতে পারছি না, এটা সত্যি নাকি স্বপ্ন। ফ্রেডি, আমি জীবনে এত পোস্টমর্টেম করেছি, এত লাশ কেটেছি, কিন্তু এমনটা তো আমি কোনোদিন দেখিনি। ইটস ইম্পসিবল। এটা এখানে কি করে এলো? ফ্রেডি, শান্তি দেবী সেদিন আর্ট এক্সিবিশনে কোন কোন জিনিসে হাত লাগিয়েছিল? এই জিনিসগুলো হাত দিয়েছিল। এক মিনিট ফ্রেডি, ওই ক্যানটা দাও তো। এইটা? হ্যাঁ, ওইটা। আমি বরং এসিপি স্যারকে ফোনটা করি। এসিপি স্যার, তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে চলে আসুন, বিরাট একটা গন্ডগোল হয়েছে। অদ্ভুত ব্যাপার, এগুলোর মধ্যে কোনোটার রঙই তো নীল হচ্ছে না। তাহলে এইটা ওনার গলার মধ্যে এলো কি করে? মাই গড, এনার গলার ভেতরে সাপ। বস, আমার সিআইডির ক্যারিয়ারে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, ব্যাস এইটাই বাকি ছিল। লোকদের সাপের বিষ দিয়ে মারা হয়, কিন্তু এর গলাতেই তো মরা সাপ। সেটাই তো অদ্ভুত ব্যাপার না? জানকী দেবীর খাবারে না কোনো সাপের বিষ ছিল, না কোনো এনার শরীরে সাপে কাটার কোনো দাগ, আর তারপরেও একটা সাপ পাওয়া যায় এনার শরীরে মরা অবস্থায়। মরা একটা সাপ। স্যার, এ আবার লাঞ্চে সাপটাপ খায়নি তো? না ফেডরিক, না, নিশ্চয়ই কেউ কোনো কায়দা করে কোনো পদ্ধতিতে এনার শরীরের ভেতরে একটা সাপ ঢুকিয়ে দিয়েছে, সাপের বিষ ঢুকিয়ে দিয়েছে বোকা বানিয়ে। স্যার, ওই ভাড়াটেগুলো বলছিল যে ওরা শান্তি দেবীকে মারার সুপারিশ লাকিকে দিয়েছিল। লাকি? তাহলে এখন এই লাকি বলতে পারবে যে শান্তি দেবীর শরীরে ও সাপ কিভাবে ঢুকিয়েছিল। কি হয়েছে বস? তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? আরে রাঘব, টেনশনে থাকবো না তো কি করব? সিআইডি মনে করছে যে শান্তি দেবীর খুন আমি করেছি। তার মানে শান্তি দেবীকে তুমি খুন করনি? আরে আমার মাথা এত খারাপ হয়ে যায়নি রাঘব যে এত বড় নামি একটা মানুষকে আমি মারার ব্যাপারে ভাববো। আমি তো শুধু ভেবেছিলাম যে সুপারির পয়সা নিয়ে নেবো আর ওনাকে মারবো না। আরে আমি কি করে জানবো যে উনি সত্যি সত্যি মরে যাবেন আর আমি ফাঁসবো? কিন্তু সিআইডি তো এটা ভাবছে যে খুন তুমি করেছো। হ্যাঁ রে ভাই, আর সেজন্যই তো আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আর তোমরাও শোনো, যখনই সুযোগ পাবে এখান থেকে অনেক দূরে চলে যাবে, যেখানে সিআইডি তোমাদের নাগাল পাবে না। বস, সেসব তো ঠিক আছে, কিন্তু আমাদের ভাগটা? ও আচ্ছা, আরে এটার ব্যাপারে তো আমি ভাবিনি। এটা যথেষ্ট তো, তোমরা রেখে নাও। এতদিন ধরে কাজ করার পরে আমাদের কপাল এই জুটলো। এটাও নিয়ে নাও। হ্যাঁ, এবার ঠিক আছে না? আর বেশি লোভ না। হ্যাঁ, এটা ভুলো না যে আমি তোমাদের বস। বস নও, ছিলে। এর মানে? তার মানে হলো এই, এবার আমরা তোমাকে তোমার জাত চেনাবো। এরপর তোমার আর সিআইডি থেকে কোনো ভয় থাকবে না। কি করছো তোমরা? তোমাদের মাথা ঠিক আছে তো? শোন, তোরা এই টাকাটা নিজেরা ভাগ করে নে, আর কোথাও গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যা। তোমার টাকার দরকার ছিল না রাঘব? আমার কাছে টাকা অনেক আছে, আমি তো শুধু এটাই চাইছিলাম শান্তি দেবীকে খুনের কেসটা তোমার সাথে সাথে শেষ হয়ে যাক। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি? কেউ এক পাও নড়বে না। সিআইডি শেষ করে দে এদের।
নিখিল ধরো ওকে। স্যার স্যার এটা তো লাকি স্যার, ওকে গুলি করা হয়েছে। শান্তি দেবীকে কে খুন করেছে? তুমি? না 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 স্যার, আমি না। কে কে গুলি চালিয়েছিল? ওকে ওকে তো বলো। এ তো মারা গেল। স্যার মনে হচ্ছে শান্তি দেবীর খুনি একেও খুন করে দিল, যাতে ও আমাদের কিছু বলতে না পারে। ও হয়তো পালিয়ে গেছে। স্যার স্যার খুব চেষ্টা করলাম কিন্তু হাত থেকে বেরিয়ে গেল স্যার। এ তো বেঁচে আছে। সচিন, অ্যাম্বুলেন্সকে এক্ষুনি ফোন করো, ওর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ শাহরুখে, কি জানতে পারলে ওই সাপের ব্যাপারে? বস, এটা তো একটা আফ্রিকান সাপ। আফ্রিকান সাপ? হ্যাঁ ফ্রেডি স্যার, এই দেখুন, এই সাপের নাম আফ্রিকান ট্রোপা, আর এটা পৃথিবীর ৩য়তম বিষাক্ত সাপ বলে ধরা হয়। কি এতটা বিষাক্ত সাপ? এই সাপ আমাদের দেশেও কি দেখতে পাওয়া যায়? না শ্রেয়া, এটা আমাদের দেশে পাওয়া যায় না, বরং আফ্রিকার মধ্যেও একটা ছোট্ট জায়গায় মেডিয়াট ওলানোতে পাওয়া যায়। স্যার, হতে পারে শান্তি দেবী আফ্রিকার ওখানে সেই যে দ্বীপ ম্যারিয়া টোলানোতে গিয়েছিলেন, হতে পারে সেখানকার জল উনি পান করেছিলেন, আর হতে পারে জলের মধ্যেই ডিম ছিল যেগুলো ওনার পেটে চলে যায়, আর তারপর সেই ডিমগুলো ফুটে বাচ্চা হয়, আর তাদের মধ্যে একটা বাচ্চা ওনার গলায় চলে আসে আর ওনাকে কামড়ে দেয়। বলে দাও, বলে দাও শাহরুখে, বলে দাও। না ফ্রেডি, এমনটা হতে পারে না। পারে না? না, দেখো, মানুষের পেটের মধ্যে HCl নামের অ্যাসিড পাওয়া যায়, যেটা অনেক বড় জিনিসকেও তাড়াতাড়ি পচিয়ে দেয়। এমনকি ওই অ্যাসিড একটা লোহার টুকরোকেও খুব তাড়াতাড়ি গলিয়ে দেয়। এক্স্যাক্টলি। আর এই জন্যই এই ধরনের ডিম যদি শান্তি দেবীর পেটের ভিতরেও চলে গিয়ে থাকে, ব্যাস কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যাবে। তার মানে অন্য কোনো পদ্ধতিতে এই সাপ শান্তি দেবীর গলায় চলে গেছে। হ্যাঁ বস, আর গেছেও গত 24 ঘন্টার মধ্যেই। 24 ঘন্টার ভেতরে? স্যার, গত 24 ঘন্টা শান্তি দেবী তো ওই হোটেলটাতেই ছিলেন। হ্যাঁ, গত 24 ঘন্টা তো শান্তি দেবী হোটেল বাল্মিতেই ছিলেন। তাহলে এই সাপের রহস্য ওই হোটেল বাল্মিতেই উদ্ঘাটন হবে। হোটেল বাল্মিতে। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা ওই গুন্ডাটার জ্ঞান ফিরেছে? আচ্ছা ও নাম বলেছে? ওই যে গুন্ডাটা পালিয়ে গেছে? রাঘব। রাঘব। হ্যাঁ বলুন স্যার। সিআইডি। সিআইডি? কিছু গোলমাল হয়েছে স্যার? শান্তি দেবী আপনার হোটেলেই ছিল না? একদম ঠিক স্যার, শান্তি দেবী এই হোটেলেই উঠেছিলেন। খুব বাজে হলো ব্যাপারটা। আগে হ্যাঁ, খুব বাজে হয়েছে। আর আমাদের সন্দেহ শান্তি দেবীর খুনের পেছনে আপনাদের হোটেলের কেউ জড়িত আছে। নিখিল, সব স্টাফদের এখানে ডাকুন। স্যার। দেখুন স্যার, আপনারা কিছু ভুল বুঝছেন। সব স্টাফদের ডাকো তো। ইয়েস স্যার। আমাদের কারো হাত নেই এখানে। জানি না আপনারা এরকম কেন করছেন। গত 24 ঘন্টা ধরে উনি এখানে ছিলেন, আর এখান থেকে সোজা উনি আর্ট এক্সিবিশনে যান, আর ওখানে উনি মারা যান, তাই তো? হ্যাঁ স্যার, উনি এখানেই ছিলেন। তাহলে তো এটা পরিষ্কার, ওনার পেটে যে সাপটা আমরা পেয়েছি সেটা আপনার হোটেল থেকে এসেছে। না স্যার, আমাদের এখানে তো ইঁদুর আর আরশোলাও নেই, তো সাপ কোথা থেকে আসবে? সাপ কোথা থেকে আর কিভাবে এলো সেটার খোঁজ আমরা নিয়ে নেব। আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে? কে খুন করতে পারে শান্তি দেবীকে? স্যার, আমার তো মনে হয় কেতন বাবুরই হাত রয়েছে এই খুনে। আরে রমেন, এসব কি বলছো তুমি? আরে আমি তোমার পেমেন্ট বাড়াইনি বলে তুমি আমাকে সিআইডির কাছে ফাঁসিয়ে দেবে? পেমেন্টের ব্যাপার নয় স্যার, কিন্তু আপনি ম্যাডামের জন্য নতুন লন্ড্রির ব্যবস্থা কেন করলেন? আরে আমি কেন রাখবো? আমি কোনো লন্ড্রিওয়ালাকে রাখিনি। এক মিনিট, কোনো নতুন লন্ড্রির লোক জয়েন করেছে? হ্যাঁ স্যার, কাল রাত 9টার সময় আমি নিজের চোখে দেখেছি উনি শান্তি দেবীর ঘরে যাচ্ছিলেন। একটু দেখো তো, ওই লোকটা এই ছিল না তো? না স্যার, এই লোকটা সেটা নয় যাকে আমি শান্তি দেবীর ঘরে যেতে দেখেছিলাম। একে তো আমি পার্কিং লটে দেখেছিলাম। পার্কিং লট? মানে রাঘবের সঙ্গে আরো কেউ আছে শান্তি দেবীর মার্ডার কেসে? ওই লোকটা লন্ড্রিওয়ালা ড্রেস পরেছিল, তাই না? হ্যাঁ স্যার। আপনাদের লন্ড্রি রুমটা দেখান। হ্যাঁ স্যার। স্যার, এই আমাদের লন্ড্রি রুম। এই হলো পার্থ, গত 5 বছর ধরে আমাদের এই হোটেলে কাজ করছে। হ্যাঁ স্যার। পার্থ এনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? পার্থ, শান্তি দেবীর খুন হয়েছে তুমি জানো তো? স্যার, ওই খুনে আমার কোনো হাত নেই স্যার। আরে ভাই, সেসব আমরা জানি যে তুমি খুনটা করনি। এটা বলো যে নতুন কোনো লন্ড্রির ছেলেকে হোটেলে দেখেছো তুমি?
হ্যাঁ স্যার, একজন এসেছিল, কিন্তু আজও কাজে আসেনি। আপনি তো বোধহয় ওকে কাজে রেখেছিলেন স্যার। পার্থ এসব কি বলছো? এর আগে যদি আমি কোনো লন্ড্রির লোককে এখানে রেখে থাকি তো সবার আগে তোমাদের সাথে পরিচয় করিয়েছি, কিন্তু না আমি কাউকে পরিচয় করিয়েছি না কাউকে এখানে রেখেছি। ওই লোকটা দেখতে কেমন ছিল? স্যার, লোকটা তো বেশ লম্বা চওড়া ছিল, কিন্তু ভীষণ অলস স্যার। রানী সাহেবার ঘর ছাড়া অন্য কোনো ঘরের চাদরও বদলায়নি স্যার। আচ্ছা, আপনি ওকে জিজ্ঞেস করেননি যে বাকি ঘরের চাদরগুলো কেন বদলানো হয়নি? জিজ্ঞেস তো করেছিলাম স্যার, ইংরেজিতে বলছিল, আর ইংরেজি আমি বুঝি না। একে ইংরেজিতে বোকা বানিয়ে চলে গেছে, খুব চালাক লোক। ওই লোকটা স্কেচ তোমাকে বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সাপটাকে ওই লোকটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছিল। সাপ? স্যার, আমি সাপে খুব ভয় পাই স্যার। ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও, আমরা এখানকার তল্লাশি নেব। হ্যাঁ স্যার। অপটিমাল কার্গো, এটা আবার কোথা থেকে এলো? স্যার, স্যার বক্সটা দেখুন। অপটিমাল কার্গো কি এনেছিল কি এতে? তুমি এই বাক্সর ব্যাপারে কিছু জানো? না স্যার। আপনি এই বাক্সটা চিনতে পারছেন? না স্যার, এই বাক্সটা এর আগে আমি কখনো দেখিনি। সচিন, একবার স্প্রেটা বের করো তো। স্যার। নীল হয়ে গেছে, মানে ওই সাপটা এই বাক্সেই আনা হয়েছিল। অপটিমাল কার্গো। বলুন স্যার, আপনারা কি কুরিয়ার করবেন? তুমি শুধু ইন্ডিয়াতেই কুরিয়ার পাঠাও নাকি বাইরেও পাঠাও কুরিয়ার? আরে স্যার, সব জায়গায়, লন্ডন, প্যারিস, চীন, জাপান, ইউকে, ইউএসএ, সব জায়গায়, পৃথিবীর কোনায় কোনায় আমরা পার্সেল পাঠিয়ে দিই। আরে বাহ, কি কি পাঠান আপনি কুরিয়ারে? সবকিছু স্যার, যেমন বই, কাপড় জামা, ফটো আর অফিসিয়াল কাগজপত্র। আর সাপ? কি? হ্যাঁ, সাপ পাঠান আপনি কুরিয়ারে? এসব কি বলছেন আপনি? সাপ আবার কেউ কুরিয়ারে পাঠায় নাকি? সে কথা তো তুমিই ভালো জানো। হ্যাঁ, তোমার কুরিয়ার কোম্পানির এই বাক্সটায় সাপ পাঠানো হয়েছে। এসব কি বলছেন আপনারা? আচ্ছা, এই যে বক্সটাতে এই যে লেবেলটা আছে, এটা দেখে বলে ফেলো যে পার্সেলটা কে পাঠিয়েছিল। মিস্টার, আপনি কে হন যে আমাকে অর্ডার দিচ্ছেন? হ্যাঁ, সিআইডি স্যার, আপনাদের আমি বুঝিয়ে বলছি, এই বক্সটা তো আমাদেরই, কিন্তু ওই সাপের কুরিয়ার আমরা করিনি। স্যার, আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কেন? আপনি কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? আরে কোথায় গন্ধ আসছে স্যার? কই কোনো দুর্গন্ধ নেই। দুর্গন্ধ পাচ্ছি তো বটেই। কি আছে ভেতরে? আরে স্যার, আর স্যার ভিতরে কিচ্ছু নেই স্যার। স্যার ভিতরে কোথায় যাচ্ছেন স্যার? ভিতরে আপনি কিচ্ছু পাবেন না স্যার। চুপচাপ এক কোণে দাঁড়াও, চলো। এই যে বক্সগুলো দেখছেন, এগুলো শুধু কুরিয়ারের জন্যই বানানো হয়েছে, আর কিছুর জন্য নয়। কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রাখবে তুমি। দুর্গন্ধ এখান থেকে আসছে। রেডি? আরে এটা স্যার কি হয়েছে জানেন? আমার যে কাজ করে দেয় সে 3 দিন ধরে আসছে না, নোংরা জমানো আছে এতে, ওটারই গন্ধ পাচ্ছেন আপনারা। স্যার ঠিক আছে ঠিক আছে, আমরা ময়লা পরিষ্কার করে দিচ্ছি। রেডি? এগুলো হটাও তো। স্যার এটা কিচ্ছু নয় স্যার। শুনুন স্যার, শুনুন না। রেডি? ও, এই কুরিয়ার কোম্পানির বাহানায় জানোয়ার কেনা বেচা করো? হ্যাঁ, আরে কতদূর পালাবি? হ্যাঁ, চল আজ আমি তোকে কুরিয়ারে পাঠাচ্ছি, সোজা জেলে। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে স্যার। আমি আর কোনোদিন জন্তু জানোয়ার নিয়ে কোনো ব্যবসা করবো না স্যার। আমার ভালোভাবে টলক নড়ে গেছে স্যার। এতগুলো বিদেশি জন্তু পাওয়া গেছে তোমার গোডাউনে? হ্যাঁ, কবে থেকে এই কারবার করছো? স্যার, গত 5 বছর ধরে। গত 5 বছর? আর এই আফ্রিকান সাপ, আফ্রিকান ট্রোবা, ওটা কিভাবে তুমি আনলে? কার কথায় তুমি এনেছো বলো? দেখ, শুধু জানোয়ার কেনা বেচার ব্যাপার নয়, এটা একটা মানুষ খুন হয়েছে, বুঝেছিস? মুখে যদি তালা ঝুলিয়ে রাখিস তাহলে তোকেই কিন্তু শেষমেশ ফাঁসিতে ঝুলতে হবে। বল, কুইক বলে ফেল। স্যার, রাঘব আমাকে এর জন্য 5 লাখ টাকা দিয়েছে স্যার, আর আফ্রিকা থেকে ট্রোবা সাপটা কিনে এনেছে, কিন্তু আমি জানি না যে এই সাপটার ব্যবহার কাউকে মেরে ফেলার জন্য করা হয় স্যার। আচ্ছা, তো তোর কি মনে হয়েছিল এরকম বিপজ্জনক বিষধর একটা সাপ ও কোনো পাপ কাজের জন্য নয়, আদর করে পুষবে বলে এনেছিল? হ্যাঁ,
স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কটা সাপ চেয়েছিল? স্যার দুটো সাপ চেয়েছিল স্যার। দুটো? কিন্তু স্যার আমরা শান্তি দেবীর গলা থেকে একটাই সাপ পেয়েছি। হ্যাঁ সেটা তো ঠিকই, একটাই সাপ পাওয়া গেছে, একটাই সাপ। আর এটা, এই দামি হারটা, এটা তোমার কাছে আসলো কি করে? হ্যাঁ স্যার এই হারটা আমাকে রাঘব দিয়েছিল আমার কাজে খুশি হয়ে, আর বলেছিল যে এটা পিপলগড়ের রাজ পরিবারের হার। পিপলগড়ের রাজ পরিবারের হার? রাঘবের কাছে এটা কি করে পৌঁছলো? সেটাই তো দয়া, কিছু না কিছু তো গোলমাল আছেই, কোনো না কোনো গোলমাল তো আছেই। নিশ্চয়ই কেউ না কেউ আছে এই রাজ পরিবারের সঙ্গে যে শান্তি দেবীকে খুন করিয়েছে। হ্যাঁ স্যার, তবে একটা বড় ধাঁধা আমি বুঝতে পারছি না স্যার। এই শান্তি দেবীকে মারার জন্য কেউ আফ্রিকা থেকে সাপ কেন আনতে যাবে? ইন্ডিয়া থেকেই কোনো বিষধর সাপ নিতে পারতো, বা এমনি মেরে ফেলতো। স্যার ওই ধাঁধার উত্তর এই পেপারে আছে। পেপারে? হ্যাঁ স্যার, এই পেপারে লেখা আছে যে 20 বছর আগে পিপলগড়ের রাজার মৃত্যু আফ্রিকাতে হয়েছিল এই ট্রোবা সাপটারই কামড় খেয়ে। হ্যাঁ স্যার, পেপারে লেখা হয়েছে যে সাপটা রাজার খাবারের থালায় লুকিয়ে রাখা হয়েছিল, আর যেই রাজা খাবার খেতে শুরু করে সাপ তাকে কামড়ে দেয়। হ্যাঁ স্যার, আর পিপলগড়ের গ্রামবাসীরা এটা মনে করেন যে রাজার মৃত্যুর পেছনে ওনার স্ত্রী রানী শান্তি দেবীর হাত ছিল। রাজার মৃত্যুতে রানী শান্তি দেবীর হাত ছিল? তাহলে দয়া, 20 বছর পরে কেউ না কেউ তো আছে যে রাজার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় ওই সাপের ছোবল দিয়ে, যেভাবে ওই রাজার মৃত্যু ঘটানো হয়েছিল পিপলগড়। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। শান্তি দেবীর মৃত্যুর ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আরে বাবা স্যার, কিরকম ফাটাফাটি বাড়ি! রাজা মহারাজাদের এই যে দাপট সম্পূর্ণ আলাদা। আচ্ছা তোমার নাম কি? আগে মুরারিলাল। মুরারিলাল, একটা কথা বলো, আমরা শুনেছি যে রাজা সাহেবের মৃত্যুতে তোমাদের রানীমার হাত ছিল। আচ্ছা এই কথাটা কি সত্যি? তোমার কি মনে হয়? আমি সঠিক কিছু বলতে পারবো না স্যার, কিন্তু কোথাও না কোথাও এই কথাটার মধ্যে হয়তো কিছু সত্যি আছে। আগুন ছাড়া ধোঁয়া তো ওঠে না স্যার। আচ্ছা তোমার কি মনে হয় রানীর কাছে কোনো বিশেষ কারণ ছিল কি রাজাকে হত্যা করার? একদম ঠিক স্যার, রাজা সাহেবের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি রানীমার হয়ে গিয়েছিল। এর চাইতে আর বড় কি কারণ হতে পারে রাজা সাহেবকে রাস্তা থেকে সরানোর জন্য? আচ্ছা এদের দুজনের কি কোনো সন্তান ছিল না? না স্যার, এটাই তো দুঃখের কথা যে রাজা সাহেবের পর এই বংশের বংশধর বলে আর কেউ নেই। কি হলো দা? স্যার একবার এই পেন্টিংটা দেখুন। হোটেলে ওই লন্ড্রিওয়ালা যে স্কেচটা বানিয়েছিল তার মুখটা অনেকটা এই পেন্টিং এর সঙ্গে মিলে যায় স্যার। এই দেখুন। হ্যাঁ একই রকম মুখ তো, শুধু এই স্কেচে শুধু ওই দাড়িটাই নেই। এটা তো রাজা সাহেবের ছবি, ইনি মারা গেছেন অনেক বছর হলো। যদি এটা তোমার রাজা সাহেবের ছবি হয় তাহলে হতে পারে এই স্কেচটা ওই রাজা সাহেবের ছেলের। না, ওনার কোনো সন্তান ছিল না। জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের থেকে কিছু লুকোচ্ছে। আরে না স্যার, আমি কেন আপনাদের কাছে কিছু লুকোতে যাব? দেখো মুরারিলাল, তুমিও ধোয়া তুলসী পাতা নও। যদি এটাই হয়ে থাকে তাহলে তুমি তোমার সন্দেহটা পুলিশকে কেন জানাওনি যে রাজা সাহেবের মৃত্যুতে হয়তো তোমার রানী মায়ের হাত আছে? সাহেব, আমরা এই মহলের কাজের লোক, নুন খেয়েছি ওনাদের, প্রাণ দিয়ে দেব, কিন্তু ওনাদের উপর কোনো আঁচ আসতে দেব না। তুমি নুনের দাম দেওয়ার চেষ্টা করছো না তো নিজের রাজার ছেলেকে বাঁচানোর জন্য? আমি বললাম না ওনার কোনো ছেলে নেই। দয়া, রাজবাড়িটা ভালো করে দেখো, আমি আসছি এক্ষুনি। ইয়েস স্যার। নমস্কার স্যার, আমার নাম শম্ভু স্যার। আপনারা এখানে রানী শান্তি দেবীর খুনির খোঁজে এসেছেন? হ্যাঁ, তুমি জানো শান্তি দেবীকে কে খুন করেছে? না স্যার, সেটা তো আমি জানি না, কিন্তু স্যার আমি এটা জানি যে মুরারি কিন্তু আপনাদের মিথ্যে কথা বলছে। মুরারি মিথ্যে কথা বলছে? কিরকম মিথ্যে? এটাই যে রাজা মশাইয়ের কোনো সন্তান নেই, ওনার একটা ছেলে আছে বিক্রমজিৎ, ও
ওনার প্রথম স্ত্রী বিজয়া দেবীর সন্তান। বিক্রমজিৎ প্রথমা স্ত্রী বিজয়া দেবীর ছেলে? তাহলে রাজা সাহেব শান্তি দেবীকে কবে বিয়ে করলেন? ওনার প্রথম স্ত্রী বিজয়া দেবীর মৃত্যুর পরে রাজামশাই দ্বিতীয়বার শান্তি দেবীকে বিয়ে করেন স্যার। আচ্ছা শম্ভু, এই বিক্রমজিৎ থাকে কোথায়? হতে পারে এই বিক্রমজিৎই খুন করেছে শান্তি দেবীকে, তাই না? না স্যার, বিক্রমজিৎ বাবু আগেই মারা গেছেন। কি? হ্যাঁ স্যার, আমাদের দুজনের একই বয়স ছিল, ছোটবেলায় একসঙ্গে খেলতাম স্যার। যখন আফ্রিকা থেকে রাজামশাই মৃত্যুর খবর এলো, তার কিছুদিন পরে মুরারি বিক্রমজিৎ বাবুকে নদীর ধারে নিয়ে গিয়েছিল শান্তি দেবীর কথা মতো। আর মুরারি বিক্রমজিৎকে মেরে ফেলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আরো গল্প তৈরি করে যে বিক্রমজিৎ খেলতে খেলতে নদীতে ডুবে যায়। আচ্ছা, বিক্রমজিতের লাশ পাওয়া যায়নি? না স্যার, লাশ তো আর পাওয়া যায়নি। নিশ্চয়ই মুরারি লাশটাকে গায়েব করে দিয়েছে স্যার। মুরারি ওনার খাস লোক ছিল স্যার, ওনার সব কথা শুনতো স্যার। আচ্ছা, বিক্রমজিৎ, মুরারি লাল, শান্তি দেবী, শান্তি দেবীর বিশ্বস্ত লোক মুরারি লাল। স্যার, আমরা এভাবে এই হোটেলে কেন বন্দী হয়ে আছি? আমি তো বলি যে এই মুরারি ব্যাটাকে ধরা হোক আর আবার যাওয়া হোক মুম্বাই। আর শান্তি দেবীর খুনি, আর তার খোঁজ না নিয়েই চলে যাবো আমরা? তুমি ফিরতে চাও? আরে না স্যার। স্যার, আমার মনে হচ্ছে যে শান্তিদেবীর এই হত্যাকারী সে রাজার ছেলে বিক্রমজিৎই হবে। আর এই মুরারিলালকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল হয়তো, কিন্তু হয়তো কোনোভাবে বেঁচে গিয়েছিল। হ্যাঁ দা, আমারও তো তাই মনে হয়। মনে হয় এই বিক্রমজিৎ এখনো বেঁচে আছে, আর ও শান্তি দেবীকে খুনও করেছে। এই বিক্রমজিৎকে তো আমরা তুলেই ছাড়বো। কিন্তু স্যার, যদি বিক্রমজিৎ আবার সেই গ্রামে ফিরে যায় তাহলে গ্রামের মানুষ ওকে চিনে ফেলবে। আমার মনে হয় না ও আর ফিরবে। বিক্রমজিৎ তো শান্তি দেবীকে খুন করে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এবার বাকি রয়েছে মুরারি লাল। মুরারি লাল আর এই মুরারি লালের সঙ্গে হিসেব বোঝাপড়ার জন্য বিক্রমজিৎ নিশ্চয়ই ফিরে আসবে, ওর জন্য অপেক্ষা করবে। শম্ভু, হ্যাঁ যা দরজাটা খোল। সব কাজ আমাকেই বলে। কি? কিছু না। আরে বাবা শম্ভু, আরে বাহ 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 শম্ভু, খুব খুশি হয়েছি। আরে বাহ বাহ। আরে আপনারা কারা? আরে নিজের কাকাকেই ভুলে গেলি। আরে আমার কোনো কাকা নেই। না, কথা শোনো, এরপরে তো তুই বলবি তোর কোনো খুড়তো ভাইও নেই। এই যে আমরা দুজন। আরে বোবা ভাই, বোবা ভাই। আরে কাকাই যখন নেই তখন খুড়তো তো ভাইরা কি করে হবে? এই দেখো, রাজা সাহেবের বাড়িতে কাজ করছো আর ভুলে গেছো বংশটাকে। আরে মনে করাও, মনে করাও, মনে করাও। আমি আপনাদের জন্য চা জল খাবার নিয়ে আসছি। নিয়ে আসছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শোন শম্ভু, ভয় পাস না, আমরা সিআইডি অফিসার। তোর বন্ধু বিক্রমজিৎ এখনো বেঁচে আছে। কি? বিক্রমজিৎ বেঁচে আছে? আস্তে কথা বল। যতক্ষণ না বিক্রমজিৎকে পাচ্ছি আমরা এই প্রাসাদেই থাকবো আমরা, বুঝেছিস? ওই শান্তি দেবীকে মেরেছে, আর এই মুরারিলালকে মারতেও এখানে অবশ্যই আসবে। কিছুতেই মানবো না, যা কিছু ঘটে যাক কিছুতেই মানবো না। কিছু না কিছু করে আমি এর একটা বিহিত করবই। আমার সারা জীবনের সম্মানের সঙ্গে জড়িয়ে আছে। স্যার, স্যার একটু রেস্ট নিয়ে নিন। লাস্ট 36 ঘন্টা আপনি ঘুমোননি। কি করে রেস্ট নেব সারিকা? কি করে ঘুমাবো? আমি যখনই চোখটা বন্ধ করি এই সাপটা আমি স্বপ্নে দেখতে পাই। চলুন স্যার, শুরু থেকে শুরু করি। হ্যাঁ স্যার, এই সাপটা যদি হোটেল থেকে এই শান্তি দেবীর গলায় ঢুকেছিল, তাহলে এই সাপটা এক্সিবিশনে এসে এই শান্তি দেবীকে কেন কামড়ালো? এক্স্যাক্টলি। তার মানেটা কি? তার মানে হলো কেউ একজন ছিল সারিকা, কেউ তো একজন নিশ্চয়ই ছিল যে ওই সাপটাকে কন্ট্রোল করছিল যাতে শান্তি দেবীকে ঠিক সময় গিয়ে কামড়ায়। কারণ ওর হিসেব অনুযায়ী লোহা একদম গরম ছিল। আরো একটা ব্যাপার স্যার, খুনি এই সাপটাকে শান্তি দেবীর গলায় ঠিক তখনই ঢুকিয়েছিল যখন উনি জেগেছিলেন। তাহলে তো উনি খুব চিৎকার চেঁচামেচি করতেন, নিজেকে বাঁচানোর যথেষ্ট চেষ্টাও করতেন। নিশ্চয়ই, নিশ্চয়ই চেষ্টা করতেন। তার মানে যখন শান্তি দেবীর ওপর হামলা হয়েছিল তখন শান্তি দেবী ঘুমাচ্ছিলেন। শান্তি দেবী ঘুমাচ্ছিলেন আর হয় কি? হ্যাঁ, আর হয়তো ও গড। কি স্যার? ও মাই গড, হয়তো এই সাপটাও ঘুমাচ্ছিল। সাপ ঘুমোচ্ছিল মানে? পেয়েছি সারিকা, পেয়েছি।
আমি এই সমস্যার সমাধান পেয়েছি। আমাকে বলুন না স্যার। বলছি, দেখো সারিকা, এই সাপ এক ধরনের রেপটাইল, মাটিতে এঁকে বেঁকে চলা জন্তু। আর রেপটাইলস কোল্ড ব্লাডেড অ্যানিমালস, শীতের সময় ঘুমায়। এই আবহাওয়া অনুযায়ী নিজের শরীরের তাপমাত্রা পরিবর্তন করতে পারে না। আর এই জন্যে যখন খুব বেশি ঠান্ডা হয়, এই সাপটা হাইবারনেশনে চলে যায়, শীত ঘুমে চলে যায়। ও গড, তার মানে খুনি জেনে বুঝে এই সাপটাকে ঠান্ডা জায়গায় রেখেছিল, একদম ঠিক, যাতে ও হাইবারনেশনে চলে যায়। ইয়েস। কিন্তু স্যার, যদি এই সাপটাও ঘুমোচ্ছিল আর শান্তি দেবীও ঘুমোচ্ছিলেন, তাহলে আমাদের প্রশ্নটা তো ঠিক সেখানেই রয়ে গেল যে সাপ শান্তি দেবীর খাদ্যনালীতে পৌঁছলো কি করে? খাদ্যনালী পর্যন্ত পৌঁছলো কি করে? এক মিনিট, এই সাপটা শান্তি দেবীর খাদ্যনালীর মধ্যে পৌঁছলো কি করে সারিকা? এটা হয়তো এই সাপটার চামড়াটা আমাদের বলবে। এক মিনিট, এক মিনিট। ও ইয়াস, এই দেখো সারিকা, এটা কি? পপি সিড অয়েল। এই পপি সিড অয়েল এই সাপের চামড়ার উপর লেগেছিল। কিন্তু স্যার, সাপ তো এরকম কোনো তেল নিজের শরীর থেকে বের করে না, তাই না? এক্স্যাক্টলি রাইট। তার মানেটা কি? তার মানেটা এই পপি সিড অয়েল ন্যাচারালি, প্রাকৃতিক রূপে এই চামড়ার উপর আসেনি সারিকা। কেউ জেনে বুঝে এই পপি সিড অয়েল এই সাপের চামড়াটার উপর লাগিয়েছিল সারিকা, যাতে সাপটা একদম স্মুথ হয়ে যায় আর খুব সহজে শান্তি দেবীর একদম খাদ্যনালীতে গিয়ে পৌঁছে যায়। আর যখন এই সাপ শান্তি দেবীর খাদ্যনালীর মধ্যে গিয়ে পৌঁছে গেল, তখন ওনার খাদ্যনালীর সেই উষ্ণতার কারণে সাপটা জেগে উঠল, আর জেগে উঠে শান্তি দেবীর ফুড পাইপের মধ্যেই কামড়ে ধরল, যার কারণে শান্তি দেবীর মৃত্যু হয়েছে। আর শরীরের ভেতরে এই সাপটাও যেহেতু অক্সিজেন পায়নি, এই সাপটাও মরে গেছিল। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, ওই বিক্রমজিতের কি হবে, যে এই সবকিছুর পিছনে আছে? ও তো এখনো নিখোঁজ। পাওয়া যাবে সারিকা, ওই বিক্রমজিৎকেও আমরা পাবো। কিভাবে? এই পপি সিড অয়েল যেটা আমরা সাপের চামড়ার উপর পেয়েছি, সারিকা এই পপি সিড অয়েলটাই আমাদের বিক্রমজিতের কাছে নিয়ে যাবে। স্যার, স্যার, হ্যাঁ, আমরা কি লাইটটা অন করে বিক্রমজিৎকে খোঁজার চেষ্টা করতে পারি না? কেন ফ্রেডি, অন্ধকার বলে ভয় পাচ্ছ নাকি? না না, মোটেই নয় স্যার। আমি তো বিক্রমজিৎকে ধরবো বলে অধীর আগ্রহে বসে আছি। কিছু একটা পড়ার আওয়াজ এলো মনে হয়। মনে হচ্ছে এসে গেছে দয়া। স্যার, আওয়াজটা কিচেনের দিক দিয়ে এলো কিন্তু। তো বাসন পড়ে আছে। বিড়াল ফেলে দিয়েছে হয়তো। না ফেডরিক, বিড়াল নয়। এ দেখো, মুরারিলালের বিছানা খালি। আরে, মুরারির ওরা আবার কোনো ক্ষতি করেনি তো? স্যার, এই তো দেখছি একা। মুরারি কোথায়? দাঁড়াও, না হলে গুলি চালাবো। মুরারিলাল, কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলে? এই মহল ছেড়ে চলে যাচ্ছে স্যার, একেবারের জন্য। কেন, ভয় পাচ্ছিলে যে বিক্রমজিৎ পাছে তোমায় মেরে ফেলে? হ্যাঁ, ও তো বিক্রমজিতের ব্যাপারে আপনাদের সব খবর পাওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সিআইডিদের কাছে সত্যিটা কখনো লুকোনো যায় না, বুঝেছো? সিআইডির লোক মানে আপনারা শম্ভুর আত্মীয় স্বজন নন? সিআইডির লোক? হ্যাঁ, সিআইডির লোক। কি, বিক্রম কোথায়? বিক্রমজিৎ কোথায়? আপনারা তো সত্যিটা জেনেছেন ঠিকই, কিন্তু অর্ধেক সত্যি। আমি রাজকুমার বিক্রমজিৎকে মারিনি, বরং ওনার জীবন বাঁচিয়েছি। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওকে রানী শান্তি দেবীর থেকে অনেক দূরে রেখেছি, যাতে রানী শান্তি দেবী জানতেই না পারেন যে রাজকুমার বেঁচে আছেন। যদি উনি এটা জেনে যেতেন, তো উনি ওকে মারার জন্য কোনো চেষ্টাই বাকি রাখতেন না। এই মুহূর্তে বিক্রমজিৎ কোথায়? আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু
আপনাদেরও কিছু বলবো না। সত্যি কথা বল, না হলে হ্যাঁ সালুকে তাড়াতাড়ি বলো। আরে এটা তো আমরাও জানি যে বিক্রমজিৎ খুন করেছে, নতুন কিছু বলো। পপি সিড অয়েল, ও পপি সিড অয়েল, গুড ওয়ার্ক সালুকে, কখনো কখনো ভালো কাজ করো তুমি, থ্যাংক ইউ। এবার আমরা পৌঁছে যাব বিক্রমজিতের কাছে। আমি জানি সিআইডি তোমার পেছনে রয়েছে। কিন্তু বস আপনি কি করে জানলেন? না, এতে 5 লাখ টাকা আছে আর তোমার ডুপ্লিকেট পাসপোর্ট। আজ সন্ধ্যে 6টার ফ্লাইট রয়েছে, লন্ডন বেরিয়ে যাও। থ্যাংক ইউ বস। আরে টাকাটা তো গুনে নাও। কি বস আপনিও না? তুই কি ভাবলি তোকে আমি লন্ডন পাঠিয়ে দেবো? এবার সোজা নরকের ফ্লাইট ধর তুই। এত বড় ধোকা! একেই বলে খারাপ কর্মের খারাপ ফল। ভয় পেও না, সাপের বিষ আমরা আমাদের সঙ্গে নিয়ে এসেছি। শ্রেয়া, স্যার মুখ খোলো। সিআইডি? হ্যাঁ সিআইডি। কেন, আমাদের দেখে কি ভয় পেয়ে গেলেন নাকি পেন্টার বাবু? তোমরা কি করে জানলে এই সবকিছুর পেছনে আমার হাত রয়েছে? কারণ সাপের ওপরে তুমি পপেসিড অয়েল ছড়িয়ে দিয়েছিলে, আর পপেসিড অয়েলের ব্যবহার একজন পেইন্টার ছাড়া আর কে করতে পারে? তোমার আসল চেহারাটা তো একবার দেখাও, মুকেশ ওরফে বিক্রমজিৎ। বলো পিপলগড়ের রাজকুমার বিক্রমজিৎ, নিজের মাকে তুমি কেন খুন করেছো? উনি আমার মা ছিলেন না, সৎ মা ছিলেন, যে পয়সার জন্য আমার বাবা চন্দ্রশেখরকে তিলে তিলে মেরে ফেলেছে। আর সেই জন্য তুই ও শান্তি দেবীকে ঠিক ওইভাবেই মেরেছিলিস, তিলে তিলে যন্ত্রণা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওর পাপের এটাই শাস্তি ছিল যেটা আমি ওকে দিয়েছি। ও আমার বাবাকে খুন করেনি, বরং মুরারির হাতে আমাকেও খুন করাতে চেয়েছিল। শাস্তি দেওয়ার কাজ তোমার নয়, আইনের। যদি এমনটাই হতো তুমি আইনের সাহায্য নিতে পারতে। ও আমার বাবাকে খুন করেছিল, তাই ওকে মারার অধিকার শুধু আমারই ছিল। তোমার এই মুকেশ সাজার পেছনে কি কি কারণ ছিল? আমি শান্তি দেবীকে আমার চোখের সামনে মরতে দেখতে চাইছিলাম, তাই আমি মুকেশের রূপ নিয়েছিলাম আর ওই আর্টের এক্সিবিশন রেখে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারপরেও তুমি দীপককে 5 লাখ টাকা দিয়েছিলে আর ওই আফ্রিকা থেকে বিষাক্ত সাপটা চেয়েছিলে। আর তুমি নিজে একজন লন্ড্রি বয় সেজে শান্তি দেবীর রুমে গিয়েছিলে আর পপি সিড অয়েলের সাহায্যে শান্তি দেবীর গলায় ভরে দিয়েছিলে, তাই না? তুমি ছোট থেকেই জানতে যে শান্তি দেবী তোমার বাবাকে মেরেছিলেন, হ্যাঁ? তো তাহলে তুমি এত বছর অপেক্ষা কেন করতে গেলে? আর এই সময়কে কেন বাঁচলে শান্তি দেবীকে খুন করার জন্য? কারণ আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। সঠিক সময়ের অপেক্ষা? আর তোমার সঠিক সময় এসে গিয়েছিল যখন শান্তি দেবী তার মুম্বাইয়ের প্রপার্টি 300 কোটি টাকায় বিক্রি করতে চেয়েছেন। বিক্রমজিৎ, তুমি প্রতিশোধ নিতে চাওনি, তোমার দরকার ছিল ওই 300 কোটি টাকা আর পুরো সম্পত্তি, তাই তো? 300 কোটি অনেক বড় অ্যামাউন্ট, তবে তবে আপনি জানলেন কি করে? এই ফাইলটার কাগজ দেখে। এই ফাইল যেটা আমরা তোমার ঘর থেকে পেয়েছি, এর মধ্যেই আছে ওই ডিএনএ রিপোর্ট, তোমার ডিএনএ রিপোর্ট। বিক্রমজিৎ, তুমি জানতে যে যেহেতু এই প্রপার্টির কোনো বংশধর নেই, তাহলে পুরো জায়গা, পুরো টাকা পয়সা কোনো ট্রাস্টির কাছে পৌঁছে যাবে। তাই তুমি একটা প্ল্যান করলে, নিজের ডিএনএ রিপোর্ট তৈরি করেছো এটা প্রমাণ করার জন্য যে তুমি এই সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু দুঃখের বিষয়, ওই 300 কোটির লোভ, ওই সম্পত্তি পাওয়ার লোভ তোমাকে রাজ সিংহাসনে নয়, ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। ফাঁসির দড়ি পর্যন্ত।